নমস্কার, আসুন আজকে আপনাদের নিয়ে আমরা আবার আরেকটা লাইভ অনুষ্ঠান শুরু করছি। যে লাইভ অনুষ্ঠানের সাবজেক্ট হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। কি সেই সমস্যা, এবং এটা আমরা স্টাডি করে দেখেছি যে বর্তমানে এই ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ এটা বহু মানুষের হচ্ছে। প্রথম জানা দরকার যে কেন আমাদের এই রোগ হচ্ছে, কাদের হয়েছে, এবং যাদের হচ্ছে তারা আয়ুর্বেদ ট্রিটমেন্টে কতটা সুফল পেতে পারেন, কিভাবে পেতে পারেন, ইত্যাদি বিষয় আজকে আমরা আপনাদেরকে জানাবো। আপনারা আপনাদের সমস্যা যে কোনো প্রবলেম, যে প্রবলেমের আপনারা আয়ুর্বেদিক উপায়ে সমাধান চাইছেন, সেটা নিয়ে ফোন করতে পারেন আমাদেরকে, আমাদের এই প্রোগ্রামে কল করতে পারেন, এবং আপনারা ফোনেও প্রোগ্রাম দেখা শুরু করুন। আবার আমি বলছি, ফোনে আপনারা যে কোনো জায়গায় মুভেবলভাবে প্রোগ্রাম দেখতে পারেন। ফেসবুকে গিয়ে সার্চ বাটনে সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করুন, ডেফিনেটলি আপনারা প্রোগ্রাম ফোনের মাধ্যমে লাইভ আপনারা দেখতে পাবেন। দেখুন, আমাদেরকে ফোন করুন। আমি স্বাগত জানাবো এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে ডিরেক্টর স্যার ডক্টর বিনোদ শর্মা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। স্বাগত জানাই আপনাকে অনুষ্ঠানে। এই যে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, যেটা প্রচুর বাড়ছে এখন সম্প্রতি কেস স্টাডিজগুলোতে, কি এই সমস্যা কাদের মধ্যে বেশি দেখতে পাচ্ছেন? প্রথম আমরা আগে জানবো যে কি এই রোগটা, মানে সমস্যাটা কি। দেখুন, এটা তো কোনো ডিজিজ নয় অ্যাকচুয়ালি, মানে এটা কোনো রোগ নয়। এটা হচ্ছে যে আমাদের যে সিদ্ধাটা আছে, এই সিদ্ধাটা যে মানে ভার্টিব্রাগুলো আপনি বলতে পারেন, সেগুলো কী হয় আপনার সরে যায় ডিউ টু আপনার, এটা বলতে পারেন একটা বয়স হওয়ার পর একটা মানুষের মধ্যে এসে যায়, যেটা দেখবেন আমরা আর সামনের দিকে ঝুঁকে যাই। মানে আমাদের এটা টোটালি ডিপেন্ড হচ্ছে আমাদের যে সিদ্ধাটা আছে, ঠিক না? এই সিদ্ধাটার উপরেই কিন্তু ইফেক্টেড হয়। ইফেক্টেড কেমন হয়? ডিউ টু আমাদের বলতে পারেন কি আপনি এজিং উপরে, বা আমাদের কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটা হতে পারে, বা এর সাথে সাথে যখন আমরা অত্যধিক পরিশ্রমে কাজ করি তখন কি হয় আমাদের ওখানে টিয়ার, মানে টিয়ার বলতে গেলে আমরা কি বলি, চোখ থেকে যে আমাদের মানে যদি কান্নাকাটি আমরা করি তার জল থেকে আমাদের জল বেরিয়ে যায়, ঠিক ওই রকমই আমাদের যে সিদ্ধাটা আছে সেখান থেকে যে ভার্টিব্রা যে দুটো যে স্পেস থাকে সেখান থেকে টিয়ারগুলো লিকেজ হয়, মানে আমাদের জলগুলো লিকেজ হতে চালু হয়ে যায়, যার ফলে এখানে সিভিয়ার কিন্তু পেন হয়। যখনই পেন হয়, আপনি যখন এমআরআই রিপোর্টটা করবেন সেই রিপোর্টে আপনি দেখতে পারবেন ডিডিডি, তার মানে এটা কী হলো? ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। এর মানেটা আপনি বুঝতে পারলেন কি আপনার সিদ্ধারার মধ্যে ইফেক্টেড রয়েছে, সেখানে আপনার বলতে পারেন ডিসকোয়ালিটেড রয়েছে, বা আপনার ভার্টিব্রাটা সরে গেছে। এই কারণের জন্যে কিন্তু সিভিয়ার পেন হয়, যেখানে আপনাকে পেন কিলার বাধ্য হয়ে খেতে হয়। আলটিমেটলি আপনার কাছে উপায় কী থাকে? আলটিমেটলি আপনার কাছে উপায় একটাই থাকে, যেটা হচ্ছে সার্জারি। সার্জারি ছাড়া কিন্তু কোনো রকম সলিউশন নেই। কিন্তু আমি একটা কথা বলবো, আজকে ব্রিটিশ জামানার আসার আগে কি প্যাথি ছিল? আয়ুর্বেদ ছাড়া কোনো প্যাথি ছিল না। তো তখন কি এইসব ডিজিজ হতো না? বা তখন কি তারা ভালো হতো না? কি করে ভালো হতো? তখন সম্ভব আছে আমাদের আয়ুর্বেদ। আজকে যে প্যাথিকে তারা চেপে দিয়েছে, সামনে আসতে দিচ্ছে না, আজকে তাকে নিয়ে আমরা জার্নি করছি, আর আমরা তাকে ভালোভাবে রেখেছি, আর আশা করছি ঈশ্বরের কৃপা যদি থাকে এটা আগামী দিনও কিন্তু ভালো থাকবে। সেটাই হচ্ছে একমাত্র আয়ুর্বেদ, ঠিক না? তো এই যে প্যাথি যে কথাটা বললাম না, এখানে এরকম একটা পাওয়ার আছে যেখানে আপনাকে সার্জারি করতে হয় না। উইদাউট সার্জারি কিন্তু আপনি এই সমস্যা থেকেও বেরোতে পারেন। যখন আপনার কাছে, আমাদের কাছে কি এরকম রয়েছে যেখানে আপনি অপারেশন না ছেড়ে করেও আপনি সমস্যা থেকে বাড়তে পারেন। আমাদের কাছে একটা অস্ত্র আছে যার নাম হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে কিন্তু আমরা সেই জিনিসটাকে ঠিক করতে পারি, যেখানে পেশেন্টকে অপারেশন করতে হয় না। তো একটা যে এখানে আপনি সিভিয়ার পেন হচ্ছে, যে জায়গাতে আপনাকে বাধ্য কম্পালসারি বলে দিয়েছে আপনাকে অপারেশন করতে হবে, সেখানে আমি আপনাকে বলবো কি আপনি এইগুলো না করে, কারণ একটা মাথায় রাখুন কি আমাদের শরীর পুরো ডিপেন্ড আছে সিদ্ধারা উপরে, আর সামান্য যদি ভুল চিকিৎসা হয় না আপনার লাইফ কিন্তু খারাপ হয়ে যাবে। বহু পেশেন্ট আছে যারা অপারেশন করার আগে দাঁড়িয়ে হেঁটে গিয়েছিল হসপিটালে, কিন্তু যখন তারা ফিরে বা অপারেশন হয়ে যাওয়ার পর তারা কিন্তু আজকে হুইল চেয়ারের মধ্যে রয়েছে। এরকম বহু পেশেন্ট আমাদের আজকে অনুষ্ঠান দেখছে, তারা ফিল করতে পারছে কি আমি কি বলছি, যেটা কতটা বাস্তব আছে সেটা ভালো করে জানে এই জিনিসটা। তো তখন যখন বলা হয় ডাক্তার এটা কি হলো, তারা বলে কি কিছু করার নেই, আপনার 100 জনের মধ্যে 10টা কেস আমরা খারাপ হতেই পারে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার ওনার জন্য নয়, কিন্তু ব্যাপারটা যার হয়েছে তার জন্য কিন্তু হয়ে গেছে। তো আমি আপনাকে বলবো এগুলো না করে আপনি ওই প্যাথিটা ইউজ করুন যেটা ব্রিটিশ জামানার আগে থেকে যে প্যাথিটা ট্রিটমেন্ট করে
মানুষরা ভালো ছিল, বেঁচে ছিল, সেই ট্রিটমেন্ট আপনি ইউজ করুন। মানে আপনি প্রায় 1757 সালেরও আগের কথা বলছেন, মানে আজ থেকে প্রায় অলমোস্ট 1857, 1957, প্রায় 250 বছর আগের কথা। 250-300 বছর আগের থেকে এই ট্রিটমেন্টের এফেক্ট আপনারা বুঝেছেন। মডার্ন চিকিৎসা কবে এসছে? মডার্ন চিকিৎসার বারবারন্ত তো রিসেন্ট, মানে আপনি গত 50 বছর দেখবেন আস্তে 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 গ্র্যাজুয়ালি বেড়েছে, এবং এর পিছনে প্রচুর কমার্শিয়াল রিজন রয়েছে। তার মানে ডাক্তারবাবু আপনি একটা জিনিস বলতে চাইছেন যে অপারেশন করা মানে এটা অনেকটা রিস্ক হতে পারে লাইফের জন্য, এবং যেই কারণের জন্য আমাদের একবার অবশ্যই অপারেশনের আগে ভাবা উচিত। এটা আমরা বহু প্রোগ্রামে বলেছি যে অপারেশন করা মানে আপনি একটা ফাইনাল ডিসিশন নিচ্ছেন, ওয়ারাজ এখান থেকে আপনি সুস্থ হবেন কি আপনার শরীর খারাপও হয়ে যেতে পারে, মানে আপনি আপনার চলাফেরার ক্ষমতাও পর্যন্ত হারিয়ে ফেলতে পারেন। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যাদের এই পিঠের শিরদাঁড়া কেন্দ্রিক সমস্যা অর্থাৎ ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ রয়েছে, তারা তো ফোন করতেই পারেন, অথবা যাদের এই কন্ডিশন হয়নি কিন্তু তাদের সবে সবে মাত্র হচ্ছে, তাদের এর মধ্যেই পিঠের ব্যথা, চলতে ফিরতে না পারা, বসতে উঠতে অসুবিধা হওয়া, নিচু হয়ে কাজ করতে অসুবিধা হওয়া, বা বসে পড়লে আর উঠতে না পারা, বা দাঁড়িয়ে থাকলে বসতে কষ্ট হওয়া ইত্যাদি সমস্যাগুলো রয়েছে, তারা তো ফোন করতেই পারেন। বাদবাকি যারা রয়েছেন তারাও ফোন করুন। আমি আপনার কাছে একটু বলি যে কোন ধরনের লাইফস্টাইলের জন্য, যেমন এই ধরনের কাজের জন্য হয়তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, বা ঝুঁকে কাজ করতে হয়, বা ভারী জিনিস তুলতে হয়, এই কারণগুলো কতটা গুরুত্বপূর্ণ এই ধরনের ডিস্ক ডিজিজের ক্ষেত্রে? দেখুন, লাইফস্টাইলের মধ্যে প্রথম তো বলবো কি, যাদের এই প্রবলেমটা আছে তারা একটা জিনিস অবশ্যই করবেন, যেটা হচ্ছে সবসময় আপনি স্ট্রেট, যখনই আপনার বসবেন না, আপনার পোস্টারটা আপনার স্ট্রেট থাকবে। যেটা আমরা স্কুলের মধ্যে আমার মনে আছে কি, আমরা যখন স্কুলে পড়াশোনা করতে যেতাম তখন আমরা একটু যদি সামনের দিকে যদি ঝুঁকে যদি আমরা পড়াশোনা করতাম, তখন কিন্তু টিচার আমাদেরকে বলতে সোজা হয়ে বসো, না সোজা হয়ে বসো। কিন্তু আমরা সেই জিনিসটা, আমি বলবো কি, এখন আপনি এটা ইউজ করুন, আপনাকে একদম ঠিক সেই রকমের সোজা হয়ে বসতে হবে। এখানে দেখুন, আজকে যদি আমাদের আগের যদি কথা বলি, ঠিক না, যখন আপনি 300 বছর আগের কথা যদি বলেন, তো সেখানে ট্রিটমেন্টের মধ্যে কয়লা বই এসেছিল। আচ্ছা, হ্যাঁ, শাহরুখ খানের কয়লা বই। তখন সেই যখন পাহাড় থেকে যখন পড়ে যায়, তো দেখবেন তার যে ট্রিটমেন্টটা হয়েছিল, মানে যে প্লাস্টারটা হয়েছিল, সেখানে কি হয়েছিল, সেখানে কিছু লাঠি, কিছু বাঁক, হ্যাঁ, বেঁধে রেখে কিন্তু ট্রিটমেন্টটা হয়েছিল। তো যেগুলো প্র্যাকটিক্যাল হয়, বাস্তব হয়, সেটা কিন্তু দেখানো হয়। তো ঠিক ওই রকমই এই পোস্টারের মধ্যে আমাদের যদি পুরনো যদি ট্রিটমেন্টটা যদি যান, তাহলে কি হবে, আপনার পিঠের মধ্যে আপনি যদি বাঁক যদি লাগিয়ে নেন, বা আপনি কোনো লাঠি নিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে কি হবে, আপনার স্ট্রেট আপনি বসে থাকবেন, ঠিক না। এইরকম যখন আপনি স্ট্রেট বসে থাকবেন, তাহলে কি হবে, আপনার আর ডিফর্মিটি হবে না। আর এখন যদি নতুন হিসাবে যদি বলি, তো এখন কিন্তু মানুষের অনেক কিছু সুবিধা রয়েছে। তো এইরকম বেল্ট পাওয়া যায়, দেখবেন আপনার পুরো সিদ্ধা একটা বেল্ট পাওয়া যায়। তো আমি আপনাকে বলছি না কি আপনি বাঁক লাগান বা লাঠি লাগান, আপনাকে একটা উদাহরণ বললাম। তো যে বেল্টটা যে পাওয়া যায়, সিদ্ধারা বেল্টটা, সেই বেল্টটা আপনারা ব্যবহার করুন। এইটা করলে কি হবে, আপনার অনেকটা কিন্তু উপকার হবে, ঠিক না, যেখানে আপনার এরকম পেন কিলার খেতে হবে না শুধু একটা বেল্ট ইউজ করে নিলে। একদমই। এবং আরেকটা জায়গাও আপনারা জানেন, সে যখন ডাক্তারবাবু শাহরুখ খানের কয়লা ফিল্মের কথা উল্লেখ করলেন, আমারও কিছু একটা বলতে হয়। সেটা হচ্ছে যারা রামায়ণ দেখেছেন, মানে টিভিতে যারা দেখেছেন, বি.আর. চোপড়ার মহাভারত যারা দেখেছেন, তারা জানেন যে রাম একটা সময় এই যুদ্ধ চলাকালীন, মানে রাবণ আর রামের যুদ্ধ চলাকালীন, রাম সব সময়, মানে সব থেকে বেশি, রাম তো একজন ঈশ্বর ছিলেন, তো তিনি সব থেকে বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কখন, যখন শক্তিশাল বাণে লক্ষণ প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন, প্রায় মৃতপ্রায়, মানে এই মারা যাবেন কি সেই মারা যাবেন, এরকম একটা অবস্থা, মানে দ্যাট ইজ দ্য লাস্ট টাইম, এরকম একটা লাস্ট টাইম চলছে। তখন পবনপুত্র হনুমানকে, যে কবিরাজ ছিলেন, কবিরাজ নামটা আছে দেখুন, রামায়ণের থেকে আমি উল্লেখ করছি, কবিরাজ মানে দ্যাট বিলংস, কবিরাজ কি করেন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করেন। তো সেই কবিরাজকে বলা হয়েছিল বিশল্যকরণী লতা নিয়ে এসে লাগানোর জন্য। তো সেই সময় আপনারা জানেন যে পুরো পাহাড়ে সেই লতা খুঁজে না পেয়ে পুরো পাহাড় সহ পবনপুত্র হনুমান তুলে নিয়ে চলে এসেছিলেন। বিশল্যকরণী বেটে লাগানো হয়, বিশেষ কবিরাজি উপায়ে সেই ক্ষত সেরে যায় এবং লক্ষণ সুস্থ হয়ে উঠে আবার যুদ্ধ করেন। ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধে এই পরিণতি হয়েছিল, যেটা রামায়ণ উল্লেখ করা আছে, অর্থাৎ মেঘনাথের সঙ্গে যুদ্ধে।
আজকে আমরা সেই আয়ুর্বেদ নিয়ে কথা বলছি যেটা ফর এ লং টাইম, আ লং ডেকেড এই চিকিৎসা ডিপ্রাইভড ফর সাম এবিসিডি রিজনস, নানান কারণের জন্য ডিপ্রাইভ করে রাখা হচ্ছে। আপনারা বুঝতেই পাচ্ছেন, যেখানে এমন কিছু স্বাভাবিক পদ্ধতিতে ডাক্তারবাবু বলছেন যে বিনা পয়সায় আপনি অন্ততপক্ষে 25 থেকে 30% সুস্থ হয়ে উঠতে পারবেন। তো খুব স্বাভাবিক, যেখানে বিনা পয়সার ইস্যু সেখানে তাকে চাপিয়ে রাখা হবেই, কারণ আজকে মানুষ বলেন যে ডাইনে বাঁয়ে উপর নিচে যেখানেই তাকাও পয়সা, মানি ইজ দ্য ম্যাটার, মানি ইজ ম্যাটার। বুঝতেই পাচ্ছেন, কম খরচে চিকিৎসা এবং উপযুক্ত চিকিৎসা। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার হ্যালো। ম্যাডাম, বলুন কে বলছেন? আমি হ্যাঁ, সুপর্ণা সিনহা বলছি দীঘা থেকে। দীঘা থেকে, আচ্ছা বলুন। বলছি স্যার, ডাক্তারবাবুকে ছিলাম, আমার মাথা যন্ত্রণা হয়। আপনার মাথা যন্ত্রণা হচ্ছে? হয়, মানে আচ্ছা। মাসে 2 বার হয়, মানে মাথা পুরো সাইড যন্ত্রণা হয়ে মাথা যন্ত্রণা হয়। আচ্ছা, আমি ডাক্তার দেখিয়েছিলাম, উনি বলেছিলেন যে মাইগ্রেনের প্রবলেম। হ্যাঁ। মাইগ্রেনের আপনি কোনো চিকিৎসা করছেন কি এখন? না না, কোনো চিকিৎসা করছি না এখন। আচ্ছা, যখন ব্যথা হবে না আপনি কি করবেন জানেন? আগের দিন আমি হ্যাঁ, প্রোগ্রাম আমি তো করেছিলাম যাদের সেটাই মাথা খাই। ব্যথা হয় তাদেরকে কি করতে হবে। আপনি যেই সময় ব্যথা হবে সেই সময় একটা বালতি রাখবেন, আর একটা বালতিতে আপনি উষ্ণ গরম জল, ঠিক আছে, উষ্ণ গরম জলটা পাটা ডুবিয়ে দেবেন, ঠিক। আর তার সাথে সাথে মাথায় মধ্যে একটা ভেগা কাপড় আপনি রেখে দেবেন, তাতে কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা চলে যাবে। মানে মাথায় যে যন্ত্রণাটা হচ্ছে তার জন্য ব্যথা বড়ি খেতে হবে না। মাথায় যে কাপড়টা দেবে ওটা কি মানে ঠান্ডা জল না গরম জল? ঠান্ডা জল, মানে মাথায় যেটা দেবে ঠান্ডা জল, আচ্ছা, পায়েরটা হচ্ছে পায়ে গরম। যেটা থাকবে সেটা হচ্ছে বেশ, উষ্ণ গরম জল। বেশ, বেশ। তো এইটা করলেই আপনি কিন্তু মাথা যন্ত্রণা থেকে তো আপনি বেরিয়ে গেলেন, ঠিক না? পেইনকিলার আপনি খাবেন না। এর সাথে আপনার যে মাইগ্রেনের যে সমস্যাটা, তার প্রপার যদি চিকিৎসা যদি করা হয় তাহলে কিন্তু সমস্যা মিটেই যাবে। নাহলে আদারওয়াইজ আমি জানি মাইগ্রেনের যে ব্যথাটা হয় সেখানে পেইনকিলার খাওয়ার পরেও কিন্তু পেশেন্টের যতক্ষণ আপনি আরাম করবেন না, মানে 6 থেকে 7 ঘন্টা আপনার রেস্টে আপনি থাকবেন না, ততক্ষণ কিন্তু ও রিকভারি করে না, ঠিক আছে? তো এর প্রপার চিকিৎসা করান। লোম বিলোম যে প্রাণায়ামটা রয়েছে সেটা আপনি করতে চালু করুন। মানে এক নাক দিয়ে আপনি নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ধরে রাখুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে বার করুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, নিঃশ্বাসটা ধরে রেখে এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে বার করুন। এটা আপনি করুন, তাতে আপনি অনেকটা আরাম থাকবেন। আর দীঘা পাশেই আমাদের চেম্বার আছে হেডিয়াতে, একটু পরে দেবাশিসদা বলে দেবে কি হেডিয়া চেম্বারটা কবে আছে, সেই ডেটে এসে আপনি একটু দেখা করুন। সেখানে এই মাইগ্রেনের মতো সমস্যা আপনি পুরোপুরি ভালো করতে পারবেন। একদমই। দেখুন, এই হেডিয়ার চেম্বার 24 তারিখ রয়েছে, এবং আপনার জন্য খুব ভালো খবর যে হেডিয়ার চেম্বারে ডক্টর শর্মা নিজে থাকবেন ওই চেম্বারে। 24 তারিখে চেম্বার রয়েছে, অর্থাৎ 24 ফেব্রুয়ারি। আর বেশি দিন সময় মাঝখানে নেই। আজকে তো 18 তারিখ হয়েই গেল। 19, 20, 21, 22, 23, 5টা দিন। এর মধ্যে যদি কখন আপনার ব্যথা হয়, আপনি এই যে বিনা পয়সার যে ট্রিটমেন্ট, এটাকে আগে ফলো করুন, ব্যথা কমান, এবং তারপরে আপনি মাত্র 5 দিন আজকে থেকে, এরপরে আপনি হেডিয়া চেম্বারে আসুন। 24 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি ডক্টর শর্মা নিজে হেডিয়ার চেম্বারে থাকবেন। তো কাজী সেখানে দেখাতে আমার মনে হয় না অসুবিধা হবে। আচ্ছা, এই যে আপনি এই যে নানান ধরনের এই ট্রিটমেন্টগুলো বলেন, এর ফলে তো বহু গরিব মানুষও আছেন আমাদের এই রাজ্যে, যাদের পক্ষে হয়তো এই কম মূল্যের চিকিৎসাটাও অ্যাভেল করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তাদের ক্ষেত্রে কতটা উপকার হবে বা কি চিন্তা করে আপনি এগুলো বলেন? দেখুন, নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা আছে এর পিছনে। অবশ্যই আছে। এর জন্যে আমাদের এখন কিছু বিঘা, শুধু কাঠা নয়, কিছু বিঘা উপরে আমরা এখন প্লান্ট বসাচ্ছি। আচ্ছা, এটা প্লান্ট যে বসাচ্ছি সেটা হচ্ছে শুধু আমাদের নিজের হার্বসের জন্যে। আচ্ছা, যেখানে আপনি যে বলেন না পয়সা, সবসময় পয়সাই দরকার হয় না। কিছু মানুষ আছে যারা হয়তো তার পাশেই সেই ব্যবহার করলেই, মানে হার্বস ব্যবহার করলেই সে হয়তো ওখান থেকে বেরোতে পারে, কিন্তু হয়তো তার জ্ঞান নেই, ঠিক না? তো এখান থেকে মানুষরা অনেক কিছু শিখতে পায়। যেমন আমরা ভেরিকোজ ভেনের জন্য বলেছি, আমরা গরম জল ঠান্ডা জলে যে থেরাপিটা বলেছি, আর্থিনে কথাটা বলি। তো এই যে এত যে কথাগুলো যে বলি না, তার মধ্যে কিন্তু কিছু না কিছু জায়গা আপনি দেখবেন কি যে পেশেন্টরা মানে মেডিসিন নিতে পারে না, যার
টাকা পয়সার একটা অভাব থাকে, তখন তারা কিন্তু সেই সব জিনিস যদি ইউজ করতে চালু করে, এটাই হচ্ছে মানুষের সেবা। কারণটা হচ্ছে কি, আজকে যে হিসাবে মেডিসিনের দামগুলো বাড়ছে, সেই হিসাবে কিন্তু সব মানুষরা কিন্তু বিয়ার করতে পারে না। তাদের জন্যেই আমি যে প্ল্যানটা এখন বসাতে যাচ্ছি, সেইটা যদি আমি সাকসেস যদি করতে পারি, কথা দিচ্ছি ফ্রি অফ ট্রিটমেন্ট অ্যান্ড ফ্রি অফ মেডিসিনের মধ্যে এটা আমার টার্গেট আছে। আগামী 5 বছর পর এই প্ল্যানটা আমি নিশ্চয়ই সাকসেস করব, যেখানে সব মানুষরা ওই পরিষেবাটা নিতে পারে। বাহ, তার মানে সেবা হচ্ছে পরম ধর্ম, এবং অবশ্যই চিকিৎসক, একজন প্রতিষ্ঠিত চিকিৎসকের উচিতই হচ্ছে মানুষকে সেবা করা। এটা হচ্ছে প্রায়ার মোটো। তার সঙ্গে অবশ্যই আপনারা জানেন যে বর্তমান সমাজে চলতে গেলে বিভিন্ন জিনিস কালেক্ট করা, সেটাকে অ্যাসেম্বল করে ওষুধ তৈরি করা, অথবা ডাক্তারবাবু যে পঞ্চকর্মা পদ্ধতির কথা বলেন সেই পদ্ধতি অ্যাপ্লাই করা, এটা কিন্তু যদি আপনি বাইরের রাজ্যে গিয়ে করতে যান অনেক খরচাবহুল, তার থেকে অনেক কম খরচে কিন্তু এই ট্রিটমেন্ট আপনি পেতে পারবেন। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন দিদি? আমি কালীগঞ্জ থেকে বলছি, জেলা কালীগঞ্জ? নদিয়া জেলা। হ্যাঁ কালীগঞ্জ তো নদিয়া? হ্যাঁ, নদিয়া। নদিয়া, বেশ বলুন। এই আমার ছেলের জন্য একটু বলতাম। আমার ছেলে মানে যে কোনো মশলা জাতীয় জিনিস খেলেই মানে ওর গ্যাস হয়, বমি করে। আচ্ছা, ছেলের বয়স কত? এই 24। 24 বছর বয়স। যে কোনো কিছু খেলেই ওর গ্যাস হয়, বমি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো জিনিস খেলেই গ্যাস হয়। পেট পরিষ্কার হয় না, ওর পায়খানারও প্রবলেম হয়। এটা আমাদের ভাষায় বলা হয় টুটি জাম হয়ে গই হয়, ঠিক না? টুটি যদি জাম হয়ে যাবে তাহলে কী হবে, উল্টো দিকে আপনার ফেলবে। এইবার যে পেট যে পরিষ্কার হচ্ছে না, সেই কারণের জন্য ওর বমিটা হচ্ছে, সিম্পল কথা। তো ওনাকে পেট পরিষ্কার করার যে চেষ্টা করুন। এখন আপনি জোর দেবেন না কি আপনি এইটা খাও, ওটা খাও, এটা খাও, না, এখন খাবার নয়, আগে যেটা রয়েছে ওটাকে বার করার চেষ্টা করো, ঠিক আছে? এইটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। দেখবেন ছোটো বাচ্চাদেরকে যখন যখন জন্ম হয়, জন্ম হওয়ার পর মা কী করে, দুধ দেয়, কিন্তু দেখবেন অনেক সময় দুধটা কিন্তু মুখ থেকে বার হতে চালু হয়ে যায়, তার মানে ওর ইনডাইজেশনের সমস্যা হচ্ছে। কিন্তু মা কী করে, এই বাচ্চা কাঁদছে, তার মানে আবার দুধ দিতে হবে। তো মা কী করে ভুল, ওর পেটে ব্যথা হচ্ছিল এই জন্যে কাঁদছিল, কিন্তু মা ভাবছে কি না খিদে পেয়ে গেছে, এই জন্যে মা কিন্তু দুধ দিয়ে যাচ্ছে, কিন্তু ওর বমি করে যাচ্ছে। তো এইটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। মা নিজের বাচ্চাকে মানে যদি বিপদের সময় মাই একমাত্র আছে যে মায়া দেখায়, সেখানে ওকে যে আপনি দেখছেন কি খিদে পাচ্ছে, আপনি ও কিছু খাচ্ছে না, বমি করছে, সেখানে আপনি কি করছেন, উল্টো ওনাকে শুধু খাইয়ে যাচ্ছেন। এইটা না করে সবথেকে আগে যেটা খেয়েছে সেটাকে বার করার রাস্তাটাকে খুঁজুন, ঠিক আছে? তো আপনি সবথেকে প্রথম বলবো ওনাকে লিকুইড জিনিসটাকে বেশি খাওয়ান। যেটা আমি বলি না দই ঘোলে কথা, আপনি দই ঘোলটা ওনাকে খেতে চালু করুন। তার সাথে আপনি সালাদ, খাওয়ার মধ্যে সালাদটা খেতে চালু করুন। না খাও, যদি রুটি ভাত না খায়, ফ্রুটস যতটা খেতে পারে, মানে পাকা পেঁপে হলো সেটা দিন, আর এইদিকে আপনি যদি তরমুজ হলো, কমলা লেবু হলো, সেগুলো দিন, ভেজিটেবলস দিন। যখন ফাইবার ওনার তৈরি হবে, তখন পেটের মধ্যে, আমাদের আঁতের মধ্যে কিছু মলগুলো আছে যেটা চিপকে থাকে, সেটা যখন বেরোবে তখন কিন্তু দেখবেন ওনার বমিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এইরকমই যদি রোগকে যদি ফেলে রাখেন, তাহলে আগামী দিন ওনার কিন্তু আলসারও হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই ওর চিকিৎসা করা দরকার। যদি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের কৃষ্ণনগরের চেম্বার আছে, যদি সম্ভব হয় একবার এসে কৃষ্ণনগর চেম্বারে দেখি নাও। একদম, কৃষ্ণনগরের চেম্বার আছে 22 তারিখে। 22 তারিখে ডক্টর এ হালদার থাকবেন কৃষ্ণনগর চেম্বারে, আপনি কৃষ্ণনগরে চলে আসতে পারেন। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কতুলপুর, বাঁকুড়া জেলার কতুলপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার এই কোমরের L3, L4, L5 এই গাঁট তিনটে স্লিপ করেছে। আমি ভেলোরে একবার দেখিয়েছিলাম বহুদিন আগে, তারপরে মেডিসিন দিয়েছিল, মোটামুটি ঠিক ছিলাম। তারপর থেকে বর্তমান পরিস্থিতি, আজ থেকে বছর 25 থেকে আগে ঘটনাটা। আচ্ছা, তো এখন বর্তমানে আমার এই হাঁটা চলা, মানে পায়ের স্টেপ ঠিক উঠছে না, আর তাড়াতাড়ি তো যেতেই পারি না, আর খালি পায়ে হাঁটতে গেলে ব্যালেন্সটা থাকছে না, আর জুতো, পা ঢাকা জুতো পরলে ব্যালেন্সটা থাকে। আপনার বয়স কত? আমার বয়স হয়ে গেছে 72। 72। আপনি কি অত্যধিক পরিশ্রম করেছেন আগে? না, পরিশ্রম নয়, আমার হয়েছিল কি
ওই আলুর বোসটা কোমরে নিতে গিয়ে একটু পাট খেয়ে গেছিলাম। সেটা তো পরিশ্রম হলো না, ওটাই তো পরিশ্রম। আর কি আপনি কি পাহাড় তুলবেন নাকি? দেখুন, প্রথম হচ্ছে কি আপনি L4 থেকে L5 আর L5 থেকে S1 যে হাড়টা আছে না, এটা সব থেকে বেশি মুভমেন্ট হয় আমাদের শরীরের মধ্যে, ঠিক? তো এই কারণের জন্যে ম্যাক্সিমাম দেখবেন যখনই লাম্বার স্পন্ডিলাইসিস হয়, আমরা যখন এক্সরে রিপোর্টটা করাই বা এমআরআই রিপোর্টটা করাই, দেখবেন সব থেকে বেশি ইফেক্টেড সেখানেই হয়। যার ফলে কি হয়, আমাদের সাইটিকা পেন হতে চালু হয়ে যায়, যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন হতে বন্ধ হয়ে যায়। তখন যেটা বলছেন আপনি ব্যালেন্স পাচ্ছেন না, এটা স্বাভাবিক, এগুলো সিমটমস আছে। তো এখানে আমি আপনাকে বলবো কি, আপনি যে ভেলোরের কথাটা বললেন, আমি গিয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, তারা হয়তো আপনাকে ক্যালসিয়াম কিছু ভরে দিল বা হয়তো ভিটামিন ডি আপনার কিছু ভরে দিল, যার ফলে হয়তো আপনি সেই সময় কিছু রিলিফটা পেলেন। কিন্তু আদারওয়াইজ কী হলো কি, আপনি প্রবলেমটা যে পুষে রেখেছেন না, এটাই কিন্তু সবথেকে বড় সমস্যা, কি আপনার যে দুটো হাড় যে ইফেক্টেডটা রয়েছে, সেটার জন্যে আজকে সমস্ত কিন্তু নার্ভের সমস্যা আসতে আপনার চালু হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে পুষে রাখবেন না, চিকিৎসা করান, তার প্রপার চিকিৎসা আছে, সেটা করলে আপনি পুরোপুরি কিন্তু ভালো হতে পারেন। আর যেহেতু বয়স 72 রয়েছে, একটু সাবধানে থাকবেন, কোনো অপারেশনের চক্করে কিন্তু পড়ে যাবেন না, ঠিক না? মেডিকেশান, তার সাথে সাথে আপনি পঞ্চঙ্গ থেরাপি নেওয়ার পর এই সমস্যা থেকে আপনি পুরোপুরি ভালো হতে পারেন। মানে সবচেয়ে মজার বিষয় যে অপারেশনে যাওয়ার আগে মানে যিনি টাকা নিচ্ছেন বা যিনি অপারেশন করছেন, হিসাব মতো কী উচিত, তিনি তো আপনাকে অ্যাসিওরেন্স দেবেন যে আপনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু দেখবেন অপারেশনের আগে আপনাকে এরকম একটা কাগজে সই করতে হয় যে ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। মানে যার পেশেন্ট সে রেসপন্সিবিলিটি নিচ্ছে যে সে যদি মারা যায় বা তার কিছু হয়, দায় কারুর নয়, তার মানে দায় তার। আমার পেশেন্ট আমি ভর্তি করেছি, আমি টাকা দিচ্ছি, আমি হসপিটালের সমস্ত বিয়ারিংস আমি বিয়ার করছি, হ্যাঁ আমারই আত্মীয়, আমি সকাল বিকাল গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছি, রাত জাগছি, ওষুধ আনছি, ছুটে ছুটে যা বলছে তাই আনছি। যখন অপারেশন হবে, যারা টাকা নিচ্ছে বা যে অপারেশন করছে সে দায়িত্ব নেবে না, দায়িত্ব নেবেন আপনি। মানে মজার বিষয়টা হচ্ছে এখানে। একটার ফোন নেব দ্রুত, আমি তারপরে চেম্বারে আসবো। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে বলুন, কি হয়েছে আপনার? আমি অনেকদিন আগে পড়ে গেছি। আপনি না বুঝতে পারছেন, আপনি এত লজ্জা পেয়ে কথা বলছেন, একটু জোরে বলুন। হ্যাঁ, আমি পড়ে গেছিলাম অনেকদিন আগে, তা মাথার এই পিছনটা লেগেছিল। হ্যাঁ, টিভি সাউন্ডটা কমা। হ্যাঁ, এখন কি অবস্থা? মাথার পিছনে লেগেছিল, এখন কি অবস্থা? হ্যাঁ, কিছুদিন আগে আবার এই মাথার মধ্যে মানে জলের বোতল পড়ে গিয়েছিল, তারপরে হঠাৎ কালকে ডান দিকে চোখটা যন্ত্রণা করছে। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে এই 50 বছর ধরুন। 50 বছর। কোনো ডাক্তার দেখিয়েছেন? না, ডাক্তার দেখাইনি। কোনো সিটি স্ক্যানও করেন তাহলে? চিকিৎসা করাইনি। তো না করালে মা কিন্তু বড় একটা দুর্ঘটনা হতে পারে। রিসেন্টলি আমার খুবই ক্লোজ একটা আমার বন্ধু, উনি ট্রেনে জার্নি করছিলেন, মানে নিজের বাড়ি গ্রামে যাচ্ছিলেন, আর ট্রেন থেকে উনি হঠাৎ পাটা স্লিপ করে উনি স্টেশনের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওনার মনের জোর কিন্তু অনেকটা বেশি ছিল। সেই জোরটা দেখাতে গেলে আজকে বিপদের মধ্যে পড়ে গেছে। কারণটা হচ্ছে কি, সেই সময় যখন পড়ে গেছিলো সেই সময় উনি গুরুত্ব দেননি, আর তখনই উনি আবার ওই ট্রেনের মধ্যে জার্নি করলেন। কিন্তু ওই ট্রেন থেকে যে জার্নি করে যে বাড়ি গেলেন, বাড়ি থেকে উনি আবার কলকাতা ফিরতে পারেননি। কারণ কি 2 দিন পর আবার ওনার পেন হলো। পেন হওয়ার পর দেখা গেল কি ওখানে একটা ব্লাডে ক্লটিং হয়ে গেছিলো, মাথায় শিরা কিন্তু ফেটে গেছিলো। সেই সময় যদি উনি চিকিৎসাটা করতেন, সিটি স্ক্যানটা করতেন, তাহলে কি ধরা পড়ে যেত, আর তখনই হয়তো কিছু ট্রিটমেন্ট করার পর সেই ক্লটিংটাকে খুলে দেওয়া হতো। কিন্তু সেটা উনি করতে পারেননি। দুর্ভাগ্য, আজকে উনি পৃথিবীতে নেই। তো আমি আপনাকে বলবো কি, এইরকম অবহেলা করবেন না। যদি আপনার পড়ে গেছেন, পড়ে যাওয়ার পর যখন আপনার 15 ডেজ আগে আপনি পড়েছেন, তারপর এখন আপনি যেটা বলছেন কি চোখে ব্যথা হচ্ছে, ঠিক আছে, তার মানে কিছু না কিছু তো ইফেক্টেড হয়েছে, সেই কারণের জন্য হচ্ছে। তো এইরকম না করে আপনি একটা সিম্পল একটা সিটি স্ক্যান রিপোর্টটা করান। যদি সেই রকম আপনার কাছে ভালো চিকিৎসক যদি না থাকে, আপনি দেখাতে পারছেন না, তো বর্ধমানে 28 তারিখে আমি নিজে থাকবো, ঠিক না? তো আপনি ওই সিটি স্ক্যান রিপোর্টটা নিয়ে আমাকে দেখান। যদি কিছু থাকে আমি আপনাকে বলে দেব, যদি কিছু না থাকে সেটাও আপনাকে বলে দেব, যেটাকে কোনো দিন
রোগকে ফেলে রাখবে না। বারবার একটা কথা বলবো, সমস্যা যখন হয়েছে সমস্যার সমাধান খুঁজুন। একদম। আজকে দেখুন চেম্বার বলি 19 তারিখ হচ্ছে বনগাঁয় চেম্বার, লিখে নিন বা রেকর্ড করে রাখুন। 19 তারিখে বনগাঁ ডক্টর এস ভাদুরী থাকবেন। 20 তারিখে ক্যানিং চেম্বার ডক্টর এ হালদার থাকবেন। 21 তারিখে চেম্বার হচ্ছে শিলচর ডক্টর বি শর্মা থাকবেন নিজে। 21 তারিখে খড়গপুরে চেম্বার রয়েছে এন ভট্টাচার্য থাকবেন। 21 তারিখ বহরমপুরে চেম্বার রয়েছে ডক্টর এ হালদার থাকবেন। 21 তারিখ শিলিগুড়ির চেম্বার ডক্টর এস ঘোষাল থাকবেন। 22 তারিখে গুয়াহাটির চেম্বার ডক্টর বি শর্মা থাকবেন। 22 তারিখে আগরতলায় চেম্বার রয়েছে এন ভট্টাচার্য থাকবেন। 22 তারিখে গঙ্গারামপুর চেম্বার রয়েছে এস ঘোষাল থাকবেন। 22 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে ডক্টর এ হালদার থাকবেন। 22 তারিখ জামশেদপুরেও চেম্বার রয়েছে এস ভাদুরী থাকবেন। 24 তারিখের চেম্বার হচ্ছে হেডিয়াতে ডক্টর বি শর্মা থাকবেন। 25 তারিখে চেম্বার হচ্ছে মেচেদাতে ডক্টর বি শর্মা থাকবেন। 27 তারিখে চেম্বার হচ্ছে আরামবাগে ডক্টর এ হালদার থাকবেন। 28 তারিখ চেম্বার হচ্ছে বর্ধমান ডক্টর বি শর্মা। 28 তারিখে বাঁকুড়াতে চেম্বার ডক্টর এ হালদার। 28 তারিখ মালদায় চেম্বার ডক্টর এস ঘোষাল থাকবেন। 28 তারিখ দুর্গাপুরে চেম্বার রয়েছে এন ভট্টাচার্য থাকবেন। 1 তারিখ হচ্ছে কোচবিহারে চেম্বার ডক্টর বি শর্মা থাকবেন। 1 তারিখে পুরুলিয়া ডক্টর এ হালদার। 1 তারিখে বোলপুরে থাকবেন হচ্ছে এন ভট্টাচার্য। 2 তারিখে 2nd মার্চে ঝাড়গ্রাম চেম্বার হচ্ছে ডক্টর এ হালদার থাকবেন। 7ই মার্চে আসানসোলে চেম্বার ডক্টর বি শর্মা থাকবেন। 8 তারিখে কাকদ্বীপে চেম্বার রয়েছে এস ভাদুরী থাকবেন। 9 মার্চে হলদিয়াতে চেম্বার রয়েছে ডক্টর এ হালদার থাকবেন। 9 তারিখে ডিব্রুগড় থাকবেন ডক্টর এস ঘোষাল। 13 তারিখ চেম্বার রয়েছে রায়গঞ্জ ডক্টর এস ঘোষাল থাকবেন। 15 তারিখে মেদিনীপুরে ওপেনিং চেম্বার রয়েছে ডক্টর শর্মা ডিরেক্টর স্যার, তিনি উপস্থিত থাকবেন। ওপেনিং চেম্বার রয়েছে মেদিনীপুরে, অবশ্যই নাম এনরোল করাতে পারেন এখন থেকে। এখন এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল রাত 9:30 আবার দেখা হবে সিটিভিএনে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা অনুষ্ঠান নিয়ে। আবার কালকে থাকবো। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার সবাইকে।